কার্যক্রমের ভিত্তিতে ব্যবসা ৩ প্রকার। আমি বলছিলাম আগে তোমাদের যে পণ্যের ব্যবসা ২ প্রকার। একটা হলো পণ্য উৎপাদন করে বিক্রি করে, তাদেরকে বলা হয় ম্যানুফ্যাকচারার অর্থাৎ উৎপাদনকারী। আর এক শ্রেণীর মানুষ একদম রেডিমেড পণ্য মানে তৈরি পণ্য ওইটা কিনে নিয়ে এসে বিক্রি করে, ওদেরকে বলা হয় মার্চেন্ডাইজার মানে পণ্যের ব্যবসা। আর হলো কিছু মানুষ সেবা দিয়ে ব্যবসা করে, সেবা দিয়ে টাকা নেয়। যেমন আমাদের বড় শহরের ডাক্তাররা, আর্কিটেকচার যারা এই বাড়ির নকশা করে দেয়, ইঞ্জিনিয়ার, তাই না? তারপরে ধরো যে বড় শহরে অনেক হোটেল আছে, নাচ গার্ডেন, মমইন, এরা থাকতে দেয়। মমইন আবার গোসল করতে দেয় সুইমিং পুলে, টিকিট কেটে গোসল করতে যায় অনেকে, তাই না? ওরা কিন্তু কোনো পণ্য দেয় না, ওরা হলো সেবা দিয়ে টাকা নেয়। উকিল যারা আছে, বগুড়া বার অ্যাসোসিয়েশন, অনেক উকিল বগুড়াতে মামলা চালায়, মানুষের মক্কেলদের মামলা, তারা মামলা চালায় দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়। এরা কিন্তু আইনগত সেবা দেয়। তাহলে আমরা যদি স্পেসিফিক্যালি বলি, ইন্ডিকেট করে যদি বলি, তাহলে আমরা বলি যে আইন সেবা আয় বলতে পারি, কিন্তু ওই আয়টাকে, উকিলের আয়টাকে। ডাক্তারদের তাকে আমরা বলতে পারি যে চিকিৎসা সেবা আয়। তারপরে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ICMA যারা পাস, হিসাব বিজ্ঞানী যারা বলি আমরা, যাদেরকে হিসাব শাস্ত্রের উপর যারা প্রফেশনাল ডিগ্রিধারী, তারা কিন্তু বিভিন্ন ফার্মে অনেক বড় বড় চাকরি করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, অনেক বড় বড় চাকরি করে, বিভিন্ন কোম্পানির তারা সচিব, তাদের ফার্মের মাধ্যমে যে সেবাটা দেয় সেটাকে আমরা বলি হিসাব সেবা, এরকম বলতে পারি। না হলে বলতে পারি সেবায়। বাসের ব্যবসা আছে, অনেকে সেবা দেয়। তুমি এই যে স্যার বাসে টিকিট কেটে চলে গেলাম, মানিক এসি, সুন্দর গাড়ি, যদি মানিক মানে বড় শহরে গুডউইল কম, কিন্তু ওদের গাড়ি কিন্তু এসিটা খুবই ভালো, এসি হুন্দাই, যেটা 1000 টাকা টিকিট, ভাড়া যাবে একদম আরামসে শুয়ে থাকে একেবারে। তুমি ঘুম থেকে উঠে দেখবে যে ঢাকায় চলে গেছে। এই যে সেবাটা দিচ্ছে, এদেরকে বলা হয় সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে আমরা আজকে একটু সেবামূলক প্রতিষ্ঠানে অঙ্ক করি, তাই না? তাহলে একটু সেবামূলক প্রতিষ্ঠানে অঙ্ক করবো। পেজ নাম্বার হলো 315, পৃষ্ঠা নাম্বার হলো 315, অঙ্কটা নাম্বার হলো 41। সেবামূলকের অঙ্ক শুরু হয়েছে হলো এই 40 থেকে শুরু হয়েছে। এটা 40 নম্বর অঙ্ক থেকে সেবামূলকের অঙ্ক শুরু। তাহলে আমরা 41 নম্বর অঙ্কটা জাবেদা করি। জাবেদা করতে হলে এটা পার্থক্যটা বুঝি যে পণ্য বিক্রি করে কিন্তু আমরা প্রফিট করি, লাভ করি, তখন আমরা বলি আয়ের নাম বললাম যে বিক্রয়। আর এটাতে আয় করবে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, হিসাব বিজ্ঞানী, পরিবহন ব্যবসায়ী, আবাসিক ব্যবসায়ী, ট্যুরিজম, পর্যটন ইত্যাদি ইত্যাদি, বিমান কোম্পানি। বিমান কোম্পানির অবস্থা খুবই খারাপ, বুঝছো? পৃথিবীতে এই করোনার মধ্যে সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত, তাদের শীর্ষে মোটামুটি বিমান কোম্পানি, মানে পরিবহন সেক্টর, বিশেষ করে বিমানে যারা ব্যবসা করে, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ব্রিটিশ, US ইত্যাদি ইত্যাদি, তাদের অবস্থা অনেক খারাপ এখন পৃথিবীতে। তাহলে এরকম একটা অঙ্ক, ডাক্তার বি চৌধুরী একজন ডাক্তার বি চৌধুরী, উনি 2019 সালের 1 জানুয়ারি তারিখে ঢাকার গ্রিন রোডে নগদ 20,000 টাকা এবং 10,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে সেবা প্রদানের নিমিত্তে একটি চেম্বার খুললো। মানে উনি হলো কি ডাক্তার আর কি, হ্যাঁ, রোগী দেখতেছে ডাক্তার বি চৌধুরী 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 20,000 টাকা এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ঢাকার গ্রিন রোডে চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটা চেম্বার খুললো। তার মানে ব্যবসাটা সে ওপেন করলো। উক্ত মাসে তার নির্দেশগুলো নিম্নরূপ ছিল। তাহলে আমরা জাবেদার ঘর আঁকাইনি, 41 নম্বর অঙ্কের জন্য জাবেদাটা আর 2 দিন পরে আমরা একটা সমীকরণে চলে যাব। সমীকরণটা জাবেদা করে পরে আমার ধারণা তোমরা একটু ভালো বুঝতে পারবে। সমীকরণ কিন্তু প্রথম অধ্যায়ে আছে, কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি পরে, দ্বিতীয়বারে। কারণ হলো আমার নিজের মনে হয় যে একটা স্টুডেন্ট সে যদি জাবেদাই করতে না পারে, হিসাবের শিরোনামটা তো তার মনে আসতো না, সম্পদ, দায়, আয়, ব্যয়ের নামগুলো তার মাথায় থাকলো না। আর এই নামগুলো তার মাথায় না থাকলে সে কিন্তু সমীকরণ পারবে বলে আমি বিশ্বাস করি না। সেই জন্য আমি জাবেদা পড়াচ্ছি আগে, এবং আমার মনে হয় যারা জাবেদা করে খতিয়ান সমীকরণ করবে তারা অনেক ভালো। হিসাবের শিরোনাম, এই শিরোনামটাই যদি তুমি না জানো, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, সূত্র, নাম্বার, খতিয়ান পৃষ্ঠাও এখানে দিতে পারো। ডেবিট টাকা, ক্রেডিট টাকা,
2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখ জনাব বি চৌধুরী নগদ 20,000 টাকা 10,000 টাকার আজ্ঞাপত্র নিয়ে সে ব্যবসা আরম্ভ করলো। তোমরা ক্লাসে কয়জন যোগ দিছো? শোনা যাচ্ছে? জি স্যার 13 জন। স্যার অনেকে ঢুকতে পারতেছে না কেন? স্যার আপনি অ্যাপ্রুভ করেননি। আমার দ্বাদশের ক্লাস ছিল, বলছি ওটা শেষ করছি হলে 11টার সময় শেষ করে এটা চালু করছি, মানে পরপর দুইটা স্যার ক্লাস। অনেকে মেসেজ দিয়ে বলতেছে স্যারকে অ্যাপ্রুভ করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমি আমার অপারেটরকে ডেকে নিচ্ছি স্যার। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি অনলাইনে। আচ্ছা ওকে, তাহলে নগদ 20,000 টাকা, নগদ 20,000 টাকা চেম্বারে নিয়ে এসলো, নগদ টাকা 20,000, আর নিয়ে এসলো আসবাবপত্র। তাহলে এখানে কিন্তু একই আগের মতোই আসবাবপত্র ডেবিট 10,000। ডাক্তার বি চৌধুরী, হ্যাঁ দেখো তো এখন কানেক্ট হওয়ার কথা। তোমার তুমি কথাটা ওপেন করে দিয়ে যাও। আচ্ছা ওকে, দেখো তো এখন যারা অপেক্ষা করতেছিল তাদেরকে ঢুকতে পারার কথা। তাহলে নগদ 20,000 টাকা 10,000 টাকার আজ্ঞাপত্র নিয়ে এসে ডাক্তার বি চৌধুরী উনি একটা ডাক্তারি চেম্বার খুললো, রোগী দেখে দেখে টাকা নেবে, বুঝছো? বাংলাদেশে যারা ডাক্তার, তো যাই হোক অত কথা না, আমরা অঙ্ক করি। এইভাবে ব্যবসাটা সে শুরু করলো। আগের এখানে কিন্তু কোনো সেবার কাজ নাই। সে ঢাকা ব্যাংকে সঞ্চয় হিসাব খোলা হলো 45,000 টাকা জমা দিয়ে। টাকা তো নাই রে। ঢাকা ব্যাংকে সে তার চেম্বারের জন্য, মানে ব্যবসার জন্য একটা হিসাব খুললো ঢাকা ব্যাংকে। ঢাকা ব্যাংকের নামটা আমরা ইচ্ছা করলে দিতে পারি, কিন্তু কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানের অনেকগুলো ব্যাংক এখন থাকে। ঢাকা ব্যাংকে এখন থাকতে পারে, ডাচ বাংলায় থাকতে পারে, সোনালী থাকতে পারে, মার্কেটাইল থাকতে পারে, ব্যাংক এশিয়া থাকতে পারে। আমাদের দেশে ব্যাংক এখন প্রায় বোধহয় 60টার মতো হবে। কাজে অনেক ব্যাংকে এখন থাকে। যদি ব্যাংকের নামটা উল্লেখ থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি ঢাকা ব্যাংকে টাকা জমা দিচ্ছে, ঢাকা ব্যাংক ডেবিট। শুধু ব্যাংক দিলে কিন্তু হবে, কিন্তু যদি ব্যাংকের নামটা থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করব। তাহলে বোঝা যাবে যে এই ব্যাংকে টাকাটা জমা আছে। কি জমা দিচ্ছে? টাকা, নগদান ক্রেডিট। নগদকে সে 45,000 টাকা ঢাকা ব্যাংকে জমা দিয়ে তার চেম্বারের নামে একটা হিসাব খুললো। যদিও এখানে কিন্তু 45,000 টাকা সে বাইরে থেকে নিয়েই আসেনি, তারপরে অঙ্কে যদি দেওয়া আছে আমরা ওটা লিখলাম। তো সে যদি তার ব্যক্তিগত টাকা দিয়ে ব্যাংকে হিসাব খুলতো ব্যবসার জন্য, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সেরকম কিছু বলেনি। এখানে শুধু বলছে যে ঢাকা ব্যাংকে সঞ্চয় হিসাব খোলা হলো 45,000 টাকা, এই কথাটাই বলছে। যদি বলে দিত যে তার ব্যক্তিগত 45,000 টাকা ঢাকা ব্যাংকে জমা দিয়ে চেম্বারের জন্য একটা হিসাব খোলা হলো, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হতো। তাহলে তার ব্যক্তিগত টাকা দিয়ে কোম্পানির জন্য অ্যাকাউন্ট খুললো, তাহলে আমরা বলতাম যে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সে কথা বলে নাই। যদিও সে বাইরে থেকে নিয়ে এসছে মাত্র 20,000, ব্যাংকে জমা দিল 45,000। এটা নিয়ে আমরা দেখবো না, কারণ আমরা আসলে অঙ্ক শিখতেছি। আমরা শিখতেছি হলো জাবেদা, জানিয়ে এসছি নিয়ে আসলে গেল। এটা ল্যাবরেটরির যন্ত্র ক্রয় করে চেক দ্বারা মূল্য পরিশোধ করলো 30,000 টাকা 5 তারিখে। 5 তারিখে সে ওই যে প্যাথোলজি, বিভিন্ন ইসিজি, অনেক ধরনের টেস্ট মেস্ট করে, যে একটা যন্ত্রপাতি, ল্যাবরেটরির যন্ত্রপাতি, ল্যাবরেটরির যন্ত্র 30,000 টাকা ক্রয় করে সে চেকের মাধ্যমে তার মূল্যটা পরিশোধ করলো। তাহলে আমার ব্যবসাতে আসলো কি? ব্যবসাতে আসলো হচ্ছে ল্যাবরেটরির যন্ত্র। ল্যাবটা কিসের? চিকিৎসার ল্যাব, যেখানে আমরা
প্যাথোলজিক্যাল কাজ করব, মানে টেস্ট করব, ডায়াগনস্টিকের কাজ করব, তাহলে সেটাকে আমরা কিন্তু একটা অফিসিয়াল ভাষায় বলবো যে চিকিৎসা সরঞ্জাম ডেবিট। চিকিৎসা সরঞ্জাম ডেবিট। চিকিৎসা সরঞ্জাম স্যার শুধু সরঞ্জাম লিখলে হবে না? নাকি শুধু সরঞ্জাম? ইয়েস স্যার। লিখলে হবে, কিন্তু যন্ত্রপাতি লেখা যাবে না কিন্তু। কারণ যন্ত্রপাতি হলো সেই জিনিস যেটা দিয়ে কোনো পণ্য তৈরি করা হয়, মেশিন বা যন্ত্রপাতি, সেটা কিন্তু লেখা যাবে না। যন্ত্রপাতি লেখা যাবে না, শুধু সরঞ্জাম লেখা যাবে। তো যদি আমি চিকিৎসা সরঞ্জাম দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার যে এটা ডাক্তারের চেম্বার, তাহলে আমি ডাক্তারের হিসেব করছি, ডাক্তার বি চৌধুরী হিসেব করতেছি, তাই না? তাহলে তো আরো ক্লিয়ার হলো আর কি। তাহলে চিকিৎসা সরঞ্জাম বা তুমি যেটা বললাম শুধু সরঞ্জাম ডেবিট 30,000 টাকা। এই 30,000 টাকা সে তার ব্যাংকে হিসাব করছে, ব্যাংকের চেক দিয়া শোধ করে দিল 30,000 টাকা। ব্যাখ্যা দিতে পারি আমরা এখানে যে শুরু থেকেই যে নগদ এবং আসবাবপত্র নিয়ে সে তার চেম্বারে ব্যবসা আরম্ভ করলো। তারপরে টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব, ঢাকা ব্যাংকে হিসাব খোলা হলো। তারপরে একটা ব্যাখ্যা হলো চেকের বিনিময়ে চিকিৎসা সরঞ্জাম ক্রয় করা হলো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরেটা দেখি। পরেরটা, জি স্যার। একজন রোগীর নিকট হতে প্রদত্ত সেবার জন্য চেক প্রাপ্তি 20,000 টাকা 12 তারিখে। একজন রোগী দেখে সেই সেবার বিনিময়ে সে 12,000 টাকার একটা চেক পেল। চেক প্রাপ্ত 20,000 টাকা, 20,000 টাকার চেক পেল। তাই চেকটা সে কি করবে, কোথায় রাখবে? চেকটা ব্যাংকে জমা দেবে। তাহলে ব্যাংক ডেবিট, টাকা বাড়বে ব্যাংকে। একজন রোগীর সেবা প্রদান করার বিনিময়ে 20,000 টাকার চেক প্রাপ্তি, তাহলে চেক জমা দেবো ব্যাংকে, টাকা বৃদ্ধি পাবে ব্যাংকে, ব্যাংক ডেবিট। আর এটা কি জন্য আমি চেকটা পাইছি তার কাছ থেকে? সেবা সেবা আয় ক্রেডিট। ইচ্ছা করলে কেউ দিতে পারো চিকিৎসা সেবা আয়, ইচ্ছা করলে কেউ দিতে পারো, কিন্তু এটা চিকিৎসা সেবা আয়। তাহলে আরো ক্লিয়ার, মানে যে যেমন মানে বুঝবা সে সেভাবে প্রেজেন্ট করবা খাতায়। তোমাকে আমি একটা গল্প বলি যে একটা পোস্ট যদি মাঝখানে রাখা হয় টেবিলে, ওটা যদি 5 জনকে টেবিলে গোল করে বসা দেয়, দেখে দেখে লাগবে আমাদের সবাই মিলে। 5 জন কিন্তু লিখবে, যখন স্যার খাতা দেখবে 5 জন কিন্তু 1 নম্বর পাবে না, 5 জনের কিন্তু নাম্বার পার্থক্য। একজন লিখবে যে 10 মধ্যে সে 10ই পেয়ে গেছে, একজনের 4 থেকে 5 পাওয়াই কঠিন, কেউ হয়তো 7 পাবে, কেউ হয়তো 8 পাবে, সবাই কিন্তু একই রকম নাম্বার পাবে না। দিস ইজ কোয়ালিটি, দিস ইজ আইকিউ। তুমি দেখবে যে একটা খারাপ ছাত্র দেখে যদি একজন ভালো ছাত্র লেখে, তাহলে খারাপ ছাত্র যদি ভুল করে লেখে, ওটা কিন্তু পিছন থেকে যে দেখে লিখবে সে যদি ভালো হয়, সে কিন্তু সংশোধন করে সঠিকটা লিখবে। আবার যদি এরকম হয় যে সামনে ছাত্রটাই ভালো, পিছনে একজন দেখে দেখে তুলতে গেছে, সেই ছাত্র অপেক্ষা কিন্তু দুর্বল, তাহলে কিন্তু তুলতেই ভুল করবে, এবং নাম্বার কিন্তু কম্পিটিশন। এটা হচ্ছে কোয়ালিটি, এটা হচ্ছে একটা যার একটা স্বকীয়তা, মানে নিজস্বতা আর কি। যাই হোক, ব্যাংক হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, সেবা দিয়ে টাকাটা পাইছে, আমরা এখানে চিকিৎসা সেবা আয় লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে চেক প্রাপ্তি। আরো ভালো করে বলা যায় যে একজন রোগীকে সেবা দেওয়ার বিনিময়ে 20,000 টাকা চেক প্রাপ্তি ইত্যাদি। গেল 12 তারিখ। তারপর 18 তারিখ। 18 তারিখ হচ্ছে 18 তারিখে বলছে এক পরবর্তীকালে সেবা প্রদানের শর্তে নগদ 10,000 টাকা গ্রহণ। তাহলে সেবা কিন্তু এখনো দেইনি, সেবা দেবো হচ্ছে পরে। একজন রোগী 10,000 টাকা দিয়ে গেছে, উনি আজকে আসেনি, পরে এসে দেখাবে, টেস্ট মেস্ট করবে, অনেক কিছু করবে। তাহলে টাকা তো আমার কাছে আসলো, যেভাবেই আসুক আমি কিন্তু টাকা পাইছি। তাহলে আমি প্রথমে একেবারে চোখ মুখ বন্ধ করে লিখবো যে নগদান ডেবিট কত টাকা? 10,000 টাকা। এবার ক্রেডিট কি বলো দেখি, ক্রেডিট কি? পদে সেবা। আর কেউ? নগদ হিসেবে ডেবিট টাকা তো আমি পাইছি, নগদ হিসেবে ডেবিট হবেই। সেবাটা কিন্তু আমি এখনো দেইনি, সেবাটা তাকে পরে দেব, সে পরবর্তী মাসে সেবাটা নেবে। তাহলে এখানে সেবা হিসাব ক্রেডিট হবে না? কি ক্রেডিট বললা? আরেকবার বলো। সেবা হিসাব ক্রেডিট হবে না? সেবা তো দেইনি, সেবা তো দেবো পরের মাসে।
তাহলে টাকাটা আমার এখনো উপার্জিত হয়নি, টাকাটা কিন্তু আমি নিয়ে রাখলাম শুধুমাত্র। এই টাকাটা আমার কাছে কিন্তু আয় না, এই টাকাটা আমার কাছে হচ্ছে দায়, অগ্রিম টাকা নিয়ে রাখলাম। তাহলে আমি খুব সাধারণ ভাষায় লিখতে পারি অগ্রিম সেবা আয় ক্রেডিট, এটা কিন্তু সাধারণ। আর যদি আমি একদম পারফেক্ট লিখতে চাই তাহলে লিখবো অনুপার্জিত অনুপার্জিত সেবা আয় ক্রেডিট 10,000 টাকা। বোঝা গেছে? সেবাটা আমি এখনো দেইনি কিন্তু টাকা পাইছি, তাহলে টাকাটা আমার অনুপার্জিত আছে, আনআর্নড। আর্ন মানে অর্জন করা, আর আন ইউএন মানে বিপরীত, আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ, ক্যাশ ডেবিট, নগদান ডেবিট। আনআর্নড সার্ভিস রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। ক্লিয়ার? ইয়েস স্যার। কেউ যদি অগ্রিম সেবায় লেখা হবে, একটু দুর্বল হবে, শব্দটা অত বেশি ভালো না। তবে অনুপার্জিত সেবায়, রাইট, অনুপার্জিত সেবায় টাকা পাইছি, সেবা দেইনি, উপার্জন করিনি, উপার্জন করার আগে আমি টাকাটা নিলাম, তাহলে আমার কাছে টাকাটা আয় না কিন্তু দায়, তার মানে অনুপার্জিত সেবায় ক্রেডিট। ওকে, তারপর একজন রোগীর নিকট হতে নগদ প্রাপ্তি 5,000 টাকা, এটা সোজা। তাই এটা বলবো যে অনুপার্জিত সেবায় প্রাপ্তি 10,000 টাকা। আর এটা হলো 24। একজন রোগীর নিকট থেকে নগদ প্রাপ্তি 5,000 টাকা, টাকা আসছে, কোনো কথা নাই, নগদান হিসাব ডেবিট 5,000 টাকা। একজন রোগীর কাছ থেকে টাকাটা পাইছি, তাহলে তাকে আমি, কেউ কাউকে এমনি এমনি টাকা দেয় না, টাকা দিবেই চায় না কেউ কাউকে, পাওনা টাকাই দিবে চায় না। ঠিক বলছেন। নেওয়ার সময় খুব ফোন, তারপর দেখবো আর কোনো খবর নাই, ডেট চলে যাচ্ছে 10 দিন, 5 দিন, 15 দিন, 1 মাস, কোনো খবর নাই। টাকা নেওয়ার পরে, টাকা নেওয়ার সময় খুব মিল, খুব সম্পর্ক ভালো, বন্ধু। যাই হোক, নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট 5,000 টাকা, নগদে সেবা প্রদান 5,000 টাকা। ব্যাখ্যা সোজা, ব্যাখ্যা একদম সোজা, নগদে সেবা প্রদান 5,000 টাকা। তাহলে দেখো ক্রয় বিক্রয় চাইতে কিন্তু অঙ্কটা সোজা। যখনই তুমি দেখবে যেটা সেবামূলক প্রতিষ্ঠানের একটা অঙ্ক তোমাকে দিছে করার জন্য, তখন তোমার মাথা প্রথমেই কাজ করা উচিত, যেটা সহজ আছে। ক্রয় বিক্রয় কিন্তু অনেক ভেজাল, কিনলাম আবার খারাপ হয়েছে ফেরত দিলাম, বেচছি বাসায় নিয়ে দিচ্ছে ভাই আগের মতো তো হয়নি, তাহলে ফেরত, আবার টাকা তুলতে গেলে নানান ঝামেলা, অনাদায়ী পাওনা হয়ে যাচ্ছে, সেটা আবার এই যে অনেক ঝামেলা আছে। এখানে অত ঝামেলা নাই, সেবামূলকের অঙ্ক মানে অপেক্ষাকৃত সহজ অঙ্ক। 24 তারিখের পরে 25 তারিখ, একজন রোগীকে সেবা প্রদান করা হয়েছে 10,000 টাকা, যা আদায়ের অপেক্ষায় আছে 25 তারিখে। একজন রোগীকে সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওনা টাকাটা এখনো আদায়ের অপেক্ষায় আছে 10,000 টাকা, টাকাটা এখনো পাইনি, তাহলে টাকাটা আমি পাবো, তাই না? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা কিন্তু দিয়ে দিছি, টাকা আমি অর্জন করে ফেলছি, সেবা আয় ক্রেডিট 10,000 টাকা। এটা আমি শর্টে ব্যাখ্যা লিখতে পারি, ভারী সেবা প্রদান। ট্রেন যাচ্ছে রে, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, সহজ, এটা সোজা। তারপর বেতন প্রদান করা হলো চেক দ্বারা 5,000 টাকা, ওই যে চেম্বারে একটা লোক রাখছে, 31 তারিখে তাকে বেতন দিল, বেতন খরচ ডেবিট। শুধু বেতন লিখলেও চলে, একটু ভালো করেই লিখবই, যেহেতু বেতন খরচ ডেবিট, ব্যাংক থেকে চেক দিছে, তাহলে আমার টাকা কমে যাবে ব্যাংকের মধ্যে, ক্রেডিট 5,000 টাকা, শেষ। এই তো ছোট্ট একটা যাবে না, তাহলে আমরা এখান থেকে এটা খতিয়ান করতে পারি। ছোট্ট একটা যাবে না, যেটা সেবামূলক, কোনো ঝামেলা নাই, কিন্তু সেবামূলক মানেই সোজা। সেবামূলক প্রতিষ্ঠানের হিসাব মানে কিন্তু অপেক্ষাকৃত ক্রয় বিক্রয় চাইতে অনেক সহজ, এটা হয়ে যাবে। তাহলে এই তো হয়ে গেল একটা জাবেদা। আমরা একটা জাবেদা করবো নাকি খতিয়ানে যাবো? একটা খতিয়ান করি, খতিয়ান। তোমাদেরকে এই সাইডে দেখা যাচ্ছে, এখানে কি আমি ঘরে রাখতে পারি? জি হ্যাঁ স্যার। স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা। জাবেদাটা মোটামুটি তো ক্লিয়ার দেখা গেছে, তাই না? Yes, জি sir. স্যার। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমরা একটা খতিয়ান করি। খতিয়ান মানে হচ্ছে, খতিয়ান মানে হলো যে দাখিলার মাধ্যমে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ
তথ্য পাই এবং যেখানে শ্রেণীবিন্যাস আকারে লেখা হয়, এটা রেজাল্ট পাওয়া যায়, এটা ফলাফল পাওয়া যায়, সেটা হচ্ছে খতিয়ান। খতিয়ানকে হিসেবে রাজা বলা হয়। হিসেবে যতগুলি আইটেম আছে, যে জাবেদা, খতিয়ান, নেওয়া মিল, আর্থিক অবস্থা, তারপরে খতিয়ানটাকে বলা হয় রাজা। মানে খতিয়ান থেকে স্বয়ংসম্পূর্ণ তথ্য পাওয়া যায়। এই যে আমার কাছে মিস্টার এক্স কত টাকা পাবে, এটা কোথায় দেখবো? আমি খতিয়ানে দেখবো। আমার কাছে নগদ কত টাকা আছে, আমি খতিয়ানে দেখবো। মালিক ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করছে, কত টাকা মূলধন দিচ্ছে, কোথায় দেখবো? খতিয়ানে দেখবো। তাহলে খতিয়ান যদি আমরা এখানে করতে চাই, তাহলে এখানে যতগুলি শিরোনাম আছে, দেখো নগদের একটা শিরোনাম, নগদ একটা শিরোনাম, আসবাবপত্র একটা, দুইটা, মূলধন একটা, তিনটা, ব্যাংক একটা, চারটা, চিকিৎসা সরঞ্জাম একটা, পাঁচটা, তারপরে সেবা আয় একটা, ছয়টা, অনুপার্জিত সেবা আয় একটা, সাতটা, তারপরে প্রাপ্য হিসেবে একটা, আটটা, বেতন একটা, নয়টা। তারপরে আমাদের 9টা খতিয়ান করার সুযোগ আছে। প্রত্যেকটা শিরোনামের জন্য আলাদা করে একটা হিসাব। তার মানে কি, আমার শিরোনাম আছে হচ্ছে 9টা, 5 প্রকার হিসাব, কিন্তু আমি শিরোনাম ব্যবহার করছি হলো 9টা। যেমন নগদ একটা সম্পদ, আসবাবপত্র আরেকটা সম্পদ, ব্যাংক একটা সম্পদ, তারপরে নিচের দিকে চলে আসো প্রাপ্য হিসেবে একটা সম্পদ, তাহলে সম্পদ আছে 4টা। তারপরে মূলধন, মালিকানা সত্ত্ব আছে একটাই, আর কিছু নেই। তারপরে তুমি সম্পদ তো বলছে আগেই। তারপর ধরো সেবা আয়, সেবা আয় আছে, এটা হলো আয় হিসাব। আয় হিসাব একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে আয় আছে 3টা। দায় আছে, অনুপার্জিত সেবা, এটা তো দায়, দায় হিসাব। এইভাবে মোট 9টা শিরোনাম ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ সংখ্যক শিরোনাম ব্যবহার করা হয়েছে হলো, নগদের আছে হলো 1টা, 2টা, 3টা, 4টা, 4টা নগদ। আর ব্যাংক আছে, কিন্তু আমি যদি ঢাকা ব্যাংকটা তুলে দিই, তাহলে একটু ব্যাংকটা ম্যাচিং হয়। শুধু ব্যাংক লিখলাম, মনে করো ব্যাংক অন্য জায়গায় ব্যাংক লিখলাম, ব্যাংক 1, 2, 3, 4, ব্যাংক 4, শেষে একটা আছে। হ্যাঁ ব্যাংক 4টা আছে, তাহলে নগদও 4টা আছে, ব্যাংকও 4টা আছে। তাহলে আমরা একটা ব্যাংকের খতিয়ান করব। ধরো আমরা একটা ব্যাংকের খতিয়ান করব, ব্যাংক খতিয়ানের নাম হচ্ছে ব্যাংক। ব্যাংক লিখলেই হবে, হিসাব লিখলেও চলে, না লিখলেও চলে। এইটা হচ্ছে খতিয়ানের একটা ঘর। এই ঘরের মধ্যে আমরা কিন্তু বেশি লিখবো না বাবা, 4 লাইন লিখবো। তাহলে বেশিটা লম্বা করে টানবো, ছোট করে টানবো, ছোট্ট করে 4 লাইন লিখতে হবে। এই উপরের ঘরটা একটু মোটা সোটা করে দেবো, একটু বড় করে দেবো। এটা একটা মাঝিটা একটু বড় করে দেবো। এখানে একটু বড় জায়গা নিয়ে এটাকে 2 অংশে বিভক্ত করবো, করে এখানে 2টা ঘর হবে, কলাম হবে 2টা। তারপরে এখানে 2টা ঘর হবে, সেম টাইপের 2টা ঘর, আর একটা ফাঁকা ছোট ঘর, এটা আমরা লিখবো না, আর এদিকে তারিখ দিব। এই হলো খতিয়ানের। পৃথিবীব্যাপী খতিয়ানের এই 7টা ঘর শুরু হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ঘর। তাহলে এখানে একটা তারিখ, তারপর থাকবে বিবরণ। এখানে তুমি জাবেদা পৃষ্ঠা লিখতে পারো, সূত্র নাম্বারও লিখতে পারো, এটা ফাঁকা ঘর থেকে সূত্র নাম্বার। তারপর ডেবিট টাকা, ডেবিট টাকা, তারপরে হচ্ছে ক্রেডিট টাকা, তারপরে হলো যে মানে উদ্বৃত্ত বা ব্যালেন্স, এটা হলো ডেবিট ব্যালেন্স, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। এই 7টা। পৃথিবীর যে দেশেই যাও, চলমান যে সাথে খতিয়ানের বলা হচ্ছে 7। সব দেশে দুনিয়াব্যাপী একটাই সিস্টেম। তাহলে আমরা ব্যাংকের খতিয়ান, ব্যাংকের যতগুলি লেনদেন আছে, ব্যাংকের লেনদেন আমরা গুনে দেখছি কিন্তু 1টা, 2টা, 3টা, 4টা, 4টা ব্যাংক আছে। এই 4টা ব্যাংকের লেনদেন আমরা এইভাবে লিখবো, এই চার্টের মধ্যে লিখবো, শ্রেণীবিন্যাস করবো, মানে ব্যাংকগুলোকে সব এক জায়গায় নিয়ে আসবো। তাহলে দেখো ব্যাংক প্রথমে কয় তারিখ আছে, 2 তারিখ, তাহলে আমরা তারিখ দেবো 2019 সাল জানুয়ারি মাসের 2 তারিখ। জানুয়ারি মাসের 2 তারিখ কি আছে বাবা এখানে? ব্যাংক ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার কিন্তু খতিয়ানের নাম কি? ব্যাংক। তাহলে আমি ব্যাংকটাই লিখবো, কিন্তু এখানে উল্লেখ করবো হচ্ছে বিপরীতটা। বিপরীত পাশে কি আছে? নগদান। নগদান। তাহলে আমি এখানে লিখবো 2 তারিখ দিয়ে নগদান। ব্যাংক ডেবিট 45,000 টাকা, নগদান ক্রেডিট 45,000 টাকা। তাহলে আমার খতিয়ানের নাম কিন্তু ব্যাংক। ব্যাংকের সামনে টাকা আছে কত? 45,000 ডেবিট। তাহলে আমি ডেবিট পাশে টাকা বসাবো 45,000।
এইভাবে লিখবো। সিস্টেমটা হচ্ছে এই যে সংশ্লিষ্ট খতিয়ানের যে শিরোনাম সেটা আমরা আর এর ভিতরে ব্যবহার করবো না, বিপরীতটা ব্যবহার করবো। তাহলে আমি যদি বিপরীতটা ব্যবহার করি তাহলে আমি বুঝতে পারবো যে এই ব্যাংকে টাকাটা আমি কিভাবে জমা দিচ্ছি, নগদ টাকা জমা দিচ্ছি। কিন্তু আমি যদি এখানে ব্যাংক লিখি, ব্যাংক 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 ব্যাংক, তাহলে কিন্তু বুঝতে পারবো না টাকাটা আইলো না গেল, কই থেকে আসলো কোথায় গেল, কিচ্ছু বলতে পারবো না। সেজন্য আমি কিন্তু উল্টোটা লিখবো, অর্থাৎ বিপরীত কথাটা বোঝার জন্য আর ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে ডেবিট পাশে লিখছি হলো 45,000 টাকা, কারণ ব্যাংক আছে ডেবিটে, টাকা হলো 45,000 ডেবিট পাশে লিখবো। তাহলে এই জেডটা কোথায় যাবে, ডেবিট পাশে যাবে। 45,000 টাকা ডেবিট জেড, এই এক লাইন লেখা হলো। কয়েকবার লিখে তোমার ক্লিয়ার হবে, কয়েকবার লিখে দিই যারা সায়েন্স থেকে আসছো, কয়েকবার লেখার পরে বুঝতে পারবে। তারপরে ব্যাংক আছে 5 তারিখে, 5 তারিখ ব্যাংক 5 তারিখ, তারিখ দুটো 5, তারিখ দুটো 5 তারিখ। কি আছে বাবা, এবার চিকিৎসা সরঞ্জাম ডেবিট, ব্যাংক আছে ক্রেডিট। তাহলে ব্যাংকের খতিয়ান আমি লিখবো হলো উল্টোটা। কি লিখবো, চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম ডেবিট, ব্যাংক আছে ক্রেডিট, ব্যাংক ক্রেডিট 30,000 টাকা। তাহলে তিন পাশে টাকা বসালাম 30,000। এবার একটু ভালো করে খেয়াল করো, আমার একটা ফটোগ্রাফি করা লাগবে, ড্রয়ারের মধ্যে আছে, ঠিক আছে, 2 পৃষ্ঠা 2 কপি, ঠিক আছে। অন্য একটা পৃষ্ঠা আছে, 2টা কপি করে নিয়েছিল আর আবিরের কাগজ। দেখো 45,000 টাকা আছে ডেবিটে, এবার আমি লিখলাম উল্টো পাশে ক্রেডিট পাশে লিখলাম 30,000। তাহলে একটা ডেবিট একটা হলো ক্রেডিট। দেখো এই যে ডেবিট ঘর ক্রেডিট ঘর, যদি ডেবিট এবং ক্রেডিট বিপরীত হয় তাহলে বিয়োগ হবে, আর যদি সেম হয় তাহলে যোগ হবে। ডেবিট ডেবিট তাহলে যোগ করে লিখবো, ক্রেডিট ক্রেডিট তাহলে যোগ করে লিখবো, একটা ডেবিটে একটা ক্রেডিটে তাহলে বিয়োগ করে লিখবো। তাহলে ডেবিট পাশে আছে 45,000, ক্রেডিট পাশে আছে 30,000। তাহলে বেশি কোথায় আছে, ডেবিটে। তাহলে 45,000 থেকে 30,000 বিয়োগ করলে এখন কত থাকলো, 15,000। 15,000। বাস, তাহলে ডেবিট জেরই থাকলো কিন্তু যেটা কমে গেল, যে থাকলো 15,000 টাকা। কেন কমে গেছে, যে চিকিৎসা সরঞ্জাম কিনে আমি ব্যাংক থেকে 30,000 টাকা দিয়ে দিচ্ছি। এটা দেখলে দেখো বোঝা যাচ্ছে টাকা আমি কাকে দিচ্ছি, চিকিৎসা সরঞ্জাম কিনছি। এই জন্য কিন্তু উল্টোটা লিখতে হবে, উল্টোটা লিখলে আমি বুঝতে পারবো, বিপরীতটা লিখবো। তারপরে ব্যাংক কোথায় আছে, 12 তারিখ, এই যে ব্যাংক, ব্যাংক আছে 12 তারিখ, তারিখ দিলাম 12 তারিখ। ব্যাংক ডেবিট সেবা আয় ক্রেডিট, তাহলে উল্টোটা লিখবো, লিখবো হলো সেবা আয়, সেবা আয়। ব্যাংক ডেবিট টাকা লিখবো, তাহলে আমি ডেবিটে 20,000, ব্যাংক হিসাব ডেবিট 20,000, সেবা আয় ক্রেডিট 20,000, লিখলাম সেবা আয়। টাকাটা কিন্তু ডেবিটে, মানে টাকা আমার ব্যাংকে জমা হয়েছে। কিভাবে জমা হয়েছে, আমি জনগণকে সেবা দিয়ে টাকা আয় করছি, তাহলে সেবা আয় বাবদ টাকা পেয়েছি 20,000 টাকা। তারপর এটাও ডেবিট, এই জেটটাও কিন্তু ডেবিটে আছে, তাহলে ডেবিট ডেবিট যোগ হবে 15,000 যোগ 20,000, তাহলে এবার হলো 35,000। 35,000, তাহলে ডেবিট ডেবিট হলে যোগ করবো, ক্রেডিট ক্রেডিট হলে যোগ করবো, আর একটা ডেবিট একটা ক্রেডিট হলে বিয়োগ করে লিখবো। আর একটা ব্যাংক আছে লাস্টের ঘরে, এই যে ব্যাংক শেষে, জাবেদার একদম শেষে দেখো 31 তারিখ, তারিখ দিলাম 31 তারিখ। বেতন খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে আমরা লিখবো বেতন খরচ, বেতন খরচ। ব্যাংক আছে ক্রেডিটে, তাহলে আমি টাকা বসাবো ক্রেডিটে 5,000। এই যে বেতন খরচ ডেবিট 5,000, ব্যাংক ক্রেডিট 5,000। তাহলে ব্যাংকের খতিয়ানের বিপরীত লেখা হলো বেতন খরচ। ব্যাংক আছে ক্রেডিটে, টাকা বসালাম ক্রেডিটে 5,000। তাহলে আমার আগের যে আছে 35,000 ডেবিট, এখন লিখলাম 5,000 ক্রেডিট। তাহলে একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ হয়ে যাবে 30,000। 35,000 থেকে 5,000 বিয়োগ দিলে 30,000 থাকবে। শেষ। এই অঙ্কে এই জাবেদাতে আর কোথাও ব্যাংক নাই। এটা হচ্ছে খতিয়ান। তোমাকে যদি এখন মালিক জিজ্ঞেস করে যে আমার ব্যাংকে কত টাকা জমা আছে, তোমার কিন্তু আর কোথাও খুঁজতে হবে না, খালি তুমি খতিয়ানে চলে যাবা, কম্পিউটারে লিখবা ব্যাংক, তাহলে BAN দিলেই চলে আসবে অটোমেটিক, কে লেখাও লাগবে না, লিখলেই চলে আসবে। দেখবে যে কত 30,000। তার মানে তুমি সঙ্গে সঙ্গে তুমি প্রশ্নটা উত্তর দিতে পারবে।
যাবে দেখে তুমি সারাদিন ধরে যোগাযোগ করতে হবে, অনেক ঝামেলা। এগুলো স্বয়ং সম্পূর্ণ হিসাব, স্বয়ং সম্পূর্ণ তথ্য, হিসাবের রাজা। আমার ব্যাংকে কত জমা আছে? 30,00,000 টাকা জমা আছে। কোন কোন খাত থেকে আমি ব্যাংকে টাকা জমা দিছি? মালিক জমা দিছে নগদ টাকা 45,000, তারপর চিকিৎসা সরঞ্জাম কেনার বাবদ খরচ হচ্ছে 30,000, আবার সেবা আয় দিয়ে টাকা দিচ্ছে 20,000, আবার বেতন বাবদ খরচ হয়েছে হলো 5,000। লেনদেন করার শেষে এখন আছে 30,000 টাকা শেষ, আর নাই। আরো কিছু আরো লিখতে হবে। একইভাবে আমাদের এখানে 9টা খতিয়ান করার সুযোগ আছে। তো পরীক্ষাতে এরকম বলা থাকবে না যে সবগুলো খতিয়ান করো, তাহলে তোমার খতিয়ান করতে দিন শেষ। তোমাকে লেখা থাকবে, উল্লেখ করা থাকবে যে নগদের খতিয়ান আর ধরো যে ক্রয়ের খতিয়ান তৈরি করো, উল্লেখ করা থাকবে যে এই দুইটা খতিয়ান। বেশি না, বেশি করতে হবে না, বেশি লেখা থাকবে না। তো টাইম তো শেষের দিকে, কোনো সমস্যা থাকলে বলো। স্যার বলো। স্যার আমাদের তো সিটি পরীক্ষা হবে, কোন কোন সিটি পরীক্ষায় থাকবে অনলাইনে? হ্যাঁ, পরীক্ষার কোশ্চেন থাকবে সম্ভবত প্রথম 2 অধ্যায় থেকে 3 টাইপের কোশ্চেন। শুধু এমসিকিউ থাকবে 20টা, কঠিন প্রশ্ন হবে না। তোমার প্রথম দিকে তো ওই থিওরি গুলো দেখে নিবো, তাহাকে বলে কি ওখানে এমসিকিউ প্রশ্ন আছে কিছু না, ওগুলো দেখে নিবা। মানে প্রথম স্যার দিকে প্রথম অধ্যায় থেকে নাকি? প্রথম 1টা বা 2টা বা 3টা অধ্যায় বেশি থাকবে না। তোমাদের পরীক্ষা হবে, আচ্ছা আগামী ক্লাসে আমি বলে দেবো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। শুধু এমসিকিউ 20টা কোশ্চেন, ভয় কিছু নেই। ওকে স্যার। তাহলে ঠিক আছে, ভালো থাকো সবাই, ওকে স্যার। আচ্ছা স্যার, সাবধানে থাকো বাবা। এখন একটু রিস্ক, আমি কিন্তু আসসালামু আলাইকুম স্যার। ওকে। আসসালাম।